কাজী নুরুল হাসান সোহানকে আমরা খুব হাইলাইটেড ওয়েতে দেখেছি 2012 সালের বিপিএল এ চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে। 17-18 সালের দিকে বিপিএল এ যে হাইপটা ছিল আমরা ওইটা নষ্ট করেছি। বাংলাদেশ ক্রিকেট আসলে ওই জায়গাটায় আমরা এখন নাই, আমরা একটা খুব টাফ টাইম পার করতেছি। এখানে আফগানিস্তান আমাদের পরে শুরু করে এখন আফগানিস্তান যেভাবে ডোমিনেট করতেছে, এটা আমাদের ফেইলার যে আমরা ওই জায়গাটা ডোমিনেট ওইভাবে করতে পারতেছি না, একটা টাফ টাইম পার করতেছি। ওয়ার্ল্ড কাপ জেতার পরও এত ইমোশনাল হতে দেখে নেই, আইপিএল জেতার পর বিরাট কোহলি যেরকম ইমোশনাল হয়েছে। বিপিএল এ যে হারে টিমগুলো চেঞ্জ হয়, আপনি যেটা বললেন বিরাট কোহলির উদাহরণ, ও 18 বছর ধরে এক টিমে খেলতেছে, ওই ফিলিংসটা ক্যারি করতেছে। তা আমি যদি আজকে এক টিমে খেলি, কালকে আরেক টিমে খেলি, ওই ফিলিংসটা অবভিয়াসলি ক্যারি করবে না। ধানমন্ডির মাঠে আমি একবার লাল টি শার্ট পরে আসছিলাম, সোহান ভাই প্র্যাকটিস করছিল, আমাকে দেখে তখন সোহান ভাই বলছে এই লাল পয়রা আমার সামনে আসবা না। সবার কাছে একটা সহজ ইকুয়েশন থাকে যে ওরা বাদ দিয়ে দাও, বাট একটা প্লেয়ার তো নিশ্চয়ই কিছু একটা করে ওই পর্যায়ে এসেছে, তার পটেনশিয়ালিটি। পুরো ফ্লাইটই আমি মানে খুবই আপসেট ছিলাম এবং চোখ দিয়ে পানি পড়তেছিল। সোহান ভাই, লর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশের দেখেন ক্রিকেটটা যেখানে গেছে বাংলাদেশের ক্রাউডের জন্যই গেছে, হয়তো আমরা তাদের ওই ফিডব্যাকটা দিতে পারি নাই। আমি সোশ্যাল মিডিয়াতে একটা কথা, একটা কমেন্টে লেখা দেখলাম, সেটা হচ্ছে শেখ মেহেদি যখন বোলিং করে উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহানকে দরকার। আমি আসলে পিছিয়ে থাকলে বুঝতে পারি যে ও কী করতে চাচ্ছে। টি-20-র জন্য ও অনেক ভালো প্রসপেক্ট বাংলাদেশে। যে মিডল অর্ডারের ওই ভ্যাকুয়ামটা কারা পূরণ করতে পারেন, নুরুল হাসান সোহানের নামটাই সবার আগে আসছে। সোহান কতটুকু প্রিপেয়ার্ড ইফ হি ইজ কল্ড আপ? সত্যি কথা বলতে আমি ওইভাবে ন্যাশনাল টিমে খেলতে চাই না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পাওয়ার প্রেজেন্ট স্টক অফ দ্য টাউনের ঈদ স্পেশাল এপিসোডের সকলকে আবারও আমন্ত্রণ। আমি জানি যে অলরেডি আপনারা থাম্বনেল, শিরোনাম, প্রচারণা দেখে জেনে গেছেন আমাদের সঙ্গে কে আছেন। কাজী নুরুল হাসান সোহান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার্স বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড। এবং এই টার্মটাও আমি সোহান ভাই বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন। আপনি একটা সময় ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ টিমকে, এটা হয়তো আমরা অনেক বেশি মাত্রায় ওভারলুক করেছি, বাট আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, আমি এই পরিচয়টাও কাজী নুরুল হাসান সোহানের পরিচয় করাতে চাই বা বলতে চাই, বা আমার বলতে ভালো লাগছে এই মুহূর্তে। সোহান ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আমার প্রথম যে কোয়েশ্চেনটা, সেই প্রথম কোয়েশ্চেনটা এটা একটু আনইউজুয়াল কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কাজী নুরুল হাসান সোহানকে যখন প্রথম চিনি, সেটা আন্ডার 15-এর সময় থেকে, আমরা অফ এয়ারে বলছিলাম, শিলিগুড়িতে একটা ট্যুর ছিল। ইভেন তারপর কাজী নুরুল হাসান সোহানকে আমরা খুব হাইলাইটেড ওয়েতে দেখেছি 2012 সালের বিপিএল এ চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে। তিনি তখন খেলছিলেন, ওই টিমে ব্রেন্ডন টেইলর ছিল, ওই টিমে সম্ভবত জেসন রয়ও ছিল, শন টেইট ছিল, এবং নুরুল হাসান সোহান ওই সময় মিডল অর্ডারে বেশ ভালো পারফর্ম করেছিলেন অ্যাজ অ্যান ইমার্জিং প্লেয়ার। সোহান ভাই, কখনো কি মনে হয় যে ওই সময় ক্যারিয়ারটা যেভাবে স্টার্ট হয়েছিল, আজকে 2025 সাল, কাজী নুরুল হাসান সোহানের আরও অনেক বেশি ডমিনেটিং হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটে? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন, টু বি অনেস্ট যদি আমি বলি, লাস্ট কয়েকদিন ধরে আমি ওইটা নিয়ে কথা বলতেছিলাম। বাংলাদেশ ক্রিকেট আসলে 15, 16, 17 সালের দিকে আমরা যেখানে ছিলাম ওই জায়গাটায় আমরা এখন নাই, আমরা একটা খুব টাফ টাইম পার করতেছি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়ালিও যদি আমি বলি, আমি যদি ইন্ডিভিজুয়ালি অনেক কিছু চিন্তা করতে চাই না, বাট আমার যদি ওডিআইয়ের কথা বলি, তো হয়তো বা কম্বিনেশনের কারণে বা অনেক কম্বিনেশনের কারণে হয়তো ওই সুযোগটা আসে নাই। বাট টু বি অনেস্ট, হয়তো যে ম্যাচগুলো আমি খেলেছি হয়তো একটা ব্রেক দিয়ে খেলেছি, বাট আফসোস নাই। বাট আমার কাছে মনে হয় যে টিমের জন্য আরও অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারতাম যদি ওই সুযোগগুলো আরেকটু লেন্দি প্রসেসে পেতাম। বাট আমার কাছে মনে হয় যে এটা টিম কম্বিনেশনের কারণে আমি ওইভাবে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতেছি না। খুব বেশি ভালো লাগতো যাতে আমরা এখন এই টাফ সিচুয়েশন এখন যেটা পার করতেছি, এটা না করে যদি বাংলাদেশ ক্রিকেটটা যেখানে থাকার কথা ছিল ওই জায়গাটায় আমরা রিচ করতে পারতাম। ওই জায়গাটা আমরা রিচ করতে পারতাম। দুই ধরনের প্লেয়ারের কথা শোনা যায়, মানে আমরা যারা ক্রিকেট সার্কিটে থাকি, যে কোনো টিম একদম 3rd ডিভিশন লেভেল থেকে শুরু করে এলিট লেভেল পর্যন্ত, একটা হচ্ছে টিম প্লেয়ার, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার। মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে অনেক সময় সেলফিশ প্লেয়ারও বলা হয়। নুরুল হাসান সোহানের কখনো মনে হয় কি না যে সোহান ইজ এ টিম প্লেয়ার? সেটা আমরা সবাই জানি, টিমের রিকোয়ারমেন্টেই ফুলফিল করতে হয়েছে সব সময়। যদি সোহান কখনো একটু সেলফিশ চিন্তা করতো নিজের ক্যারিয়ারের ব্যাপারে, নিজের ব্যাটিংয়ের ব্যাপারে, তাইলে হয়তো বা এস্টাবলিশমেন্টটা আরও দ্রুত থাকতো বা আরও প্রপার এস্টাবলিশমেন্ট থাকতো হয়তো বা। অবভিয়াসলি আমার কাছে মনে হয়, বাট আমি সত্যি কথা বলতে আমি ওইভাবে ন্যাশনাল টিমে খেলতে চাই না। মানে আমি ক্রিকেটটা আসলে যখন শুরু করেছি প্যাশন থেকে, ক্রিকেট বলতে আমি বুঝি যে টিম গেম,
সো আমার কাছে যখন লাস্ট অনেক বছর ধরে হয়তো ডোমেস্টিকেও ক্যাপ্টেন্সি করতেছি, বাট বা যদি কোনো বিভিন্ন কোচের কাছেও কাজ করতেছি, আমি আসলে সবসময় যখন মানে আমার জায়গা থেকে মেসেজ থাকে, আমি আসলে ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স, টিম মিটিং হোক বা কোনো কথাই হোক, আমি এটা আসলে শুনতেও চাই না, বলতেও চাই না যে কে 50 করছে, কে 100 করছে, কে 5 উইকেট পাইছে। বাট ক্রিকেট অল ওভার দ্য টিম গেম। আমরা যখনই আপনার ইন্ডিভিজুয়াল চিন্তা বাদ দিয়ে টিম নিয়ে চিন্তা করব, তখন আসলে আমার কাছে মনে হয় যে ওভারঅল সব কিছু তো বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেটটা একটা উপরে যাবে। অনেক সময় আসলে খারাপ লাগে, দেখেন আফগানিস্তান আমাদের পরে শুরু করে এখন আফগানিস্তান যেভাবে ডোমিনেট করতেছে, এটা আমাদের ফেইলার যে আমরা ওই জায়গাটা ডোমিনেট ওইভাবে করতে পারতেছি না, একটা টাফ টাইম পার করতেছি। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে সোহান থাকুক না থাকুক, বাংলাদেশ ক্রিকেট যাতে উপরে যায়, ইট ডাজেন্ট ম্যাটার আমার মতো এরকম 5টা সোহান আসবে যাবে, বাট আমি চাই যেই খেলুক যে থাকুক বাংলাদেশ ক্রিকেট যাতে উপরে যায়। কারণ এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি এখন প্রফেশনাল দিক থেকে চিন্তা করে প্রফেশনালি খেলি, বাট আমি অ্যাট দ্য সেম টাইম চাই যে এটা প্যাশনের জায়গা একটা আমার। ইন্ডিভিজুয়াল বা সেলফ আপগ্রেডেশনের যে জায়গাটা, হ্যাঁ, আমি একটু এই জায়গার থেকে জিজ্ঞেস করতে চাই যে কাজী নুরুল হাসান সোহান অফ সিজনে আসলে কি করে, আর আমাদের বাংলাদেশের প্লেয়ারদের অফ সিজনে নিজের প্রিপারেশনের জায়গাটা, সলো প্রিপারেশন, ইন্ডিভিজুয়াল প্রিপারেশন, নিজেকে আপগ্রেড করার জন্য এই কালচারটা আসলে কতটুকু ডেভেলপ হয়েছে। আমি একটা এক্সাম্পল যদি আপনাকে দিই, আপনার জন্য সহজ হবে। আমি একটা পত্রিকায় পড়ছিলাম, হিন্দুস্তান টাইমসে, গৌতম গম্ভীর 2015 সালে তিনি শুধুমাত্র জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে 1:1 কাজ করার জন্য তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ভ্যাকেশনের সময়, সামার ভ্যাকেশনের সময়। আমি কখনো কোনো দিন শুনি নাই যে XYZ আমাদের দেশের কোনো প্লেয়ার গ্যারি কাস্টেনের সঙ্গে ইন্ডিভিজুয়াল কাজ করতে যাচ্ছেন সাউথ আফ্রিকাতে, আমি কখনো শুনি নাই। এখন এই যে অফ সিজনে ইন্ডিভিজুয়ালিস্টিক কাজ করার যে কালচারটা, এটা আমাদের দেশে কেন নাই? সীমাবদ্ধতার জায়গাগুলো কোথায়? সোহান কিভাবে কাজ করে? আপনি যেটা বলছেন এটা নিয়ে আমার দু একজনের সাথে আগেও কথা হয়েছে, বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে কিছু দিকের কারণে হয়তো ওই মানে এক্সেসটা আমরা পাই না। মানে আমাদের ওই এক্সেস বলেন বা ওই সাহস বলেন বা ওই ফিনান্সিয়ালি সাপোর্টটা, ওইটা চিন্তা করতে আমাদের অনেক কিছু চিন্তা করা লাগে। ইভেনচুয়ালি আপনি যেটা বলছেন একটা প্রফেশনাল প্লেয়ার হিসেবে এরকম অবভিয়াসলি ইন্টারন্যাশনাল বা ভালো লেভেলে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেলে আপনার প্রতিনিয়ত নিজেরাই ইমপ্রুভ করার অনেক বেশি অপশান থাকবে এবং খুঁজতে হবে নিজেকে। তো ওই জায়গা থেকে এই কাজগুলো করলে, বিভিন্ন টাইপের কোচের সাথে কাজ করলে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত যে উইক পয়েন্টগুলো আছে এগুলো আরও ইমপ্রুভ করার অনেক জায়গা থাকবে। তো আমাদের যে জিনিসটা হয় অফ সিজনে আমরা খুব বড়জোর যারা ন্যাশনাল টিমের রাডারে আছে 20 জন বা 30 জন, তাদের একটা সার্কেল হয়তো প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস অনুযায়ী পাই। তাছাড়া আমি বলবো যারা ধরেন ম্যাক্সিমাম ফার্স্ট ক্লাস খেলতেছে, প্রিমিয়ার লিগ খেলতেছে, আমার কাছে মনে হয় না যে এখান থেকে 10% প্লেয়ারও ওই অপরচুনিটিটা পায় নিজের আসলে গুছাই নেওয়ার। ইভেনচুয়ালি আমি যদি একটা কথা বলি যে আমরা 17-18 সালের দিকে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম এই টিমের হয়ে। তো ওই সময় হচ্ছে KL রাহুল, ওরা আসলে ইনজুড ছিল 2-1 বা ওদের যে আলাদা প্রিপারেশন নিতেছিল অফ সিজনে ছিল ওদের। তো ওই সময় আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, কিছু জিনিস আসলে নোটিস করেছি যে ওদের যে ফ্যাসিলিটিস ওয়াইজ বা সব কিছু মিলায় যে ওদের প্রিপারেশন নেওয়াটা, ওই জায়গায় আমরা অনেকখানি পিছিয়ে আছি। আমি একটু ক্যাপ্টেন সোহানকে নিয়ে কথা বলি। গ্লোবাল T20 চ্যাম্পিয়ন হয়েছেন, অবশ্যই সেটা একটা অনেক বড় অ্যাচিভমেন্টের জায়গা। রংপুর রাইডার্স বাংলাদেশের ক্রিকেটে BPL-এর সবচেয়ে কনসিস্টেন্ট একটা ফ্র্যাঞ্চাইজি। কোন বিষয়টা আসলে একটা ফ্র্যাঞ্চাইজিকে কনসিস্টেন্ট করে তোলে? একটা বিষয় তো আমি খুব ব্যক্তিগতভাবে জানি যে রংপুর রাইডার্সের পেছনে যারা আছেন, ইউ হ্যাভ এ ভেরি ব্রাদারলি রিলেশনশিপ উইথ দেম। তারাও ক্রিকেটটা বোঝেন, ক্রিকেটটাকে ওন করেন। বাট মাঠের ক্রিকেটটা যখন খেলছেন, একটা ফ্র্যাঞ্চাইজিকে কনসিস্টেন্ট করে আসলে কি? দেখেন আমি যদি বলি টু বি অনেস্ট, রংপুর রাইডার্সের পিছনে যারা আছে তারা ক্রিকেটটা অনেক ভালোবাসে, অনেক প্যাশন থেকে আসে। বাট টু বি অনেস্ট আমাদের কালচারে এখন যেভাবে 17-18 সালের দিকে BPL-এ যে হাইপটা ছিল আমরা ওইটা নষ্ট করেছি। তো ইভেনচুয়ালি এখন লাস্ট 2-3 বছর ধরে যেন রংপুর রাইডার্সের প্লেয়ার আনা বা নেওয়ার জন্য অনেকভাবে আমিও ইনভলভ। তো আমি আসলে দেখি যে তারা কীভাবে স্ট্রাগল পিরিয়ডটা পার করতেছে। ইভেনচুয়ালি আপনার আমাদের এখন যে সিচুয়েশন হয়েছে, কোনো ফরেন প্লেয়ার নর্মালি আসতে গেলে অনেক কিছু মানে অনেক অব্লিগেশন আছে যেগুলো পার করে নিয়ে আসতে হয়। ইভেনচুয়ালি আপনার আমার কাছে মনে হয় যারা এই জায়গায় আসবে, ক্রিকেটকে ভালোবেসে আসে কিছু মানুষ আছে, বাট ক্রিকেটের ওই কালচারটা যদি না হয় তাহলে এইসব মানুষও অনেক সময় ধরেন যে এখান থেকে ক্রিকেট থেকে পিছায় যাবে, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেশি ক্ষতি হবে। টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যারাই আসবে
তাদের ওই প্যাশনটা থাকা উচিত। আর ইভেনচুয়ালি একটা বিপিএল বলেন বা এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালাতে গেলে, যেটা আমি আসলে গ্লোবাল টি-20 কথা বলছিলেন, ওইখানে আরও 5টা টিম ছিল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে, পাকিস্তান থেকে। তো ওরা যেভাবে জিনিসটা অর্গানাইজ করেছে এবং টু বি অনেস্ট ওদের যে ফ্যাসিলিটিস সব কিছু মিলায় যে জিনিসটা করেছে, কালচারটাই অন্যরকম। মানে আমরা যাওয়ার পর ওই ভাইবটা পাচ্ছিলাম যে হয়তো আমরা রংপুর রাইডার্সের হয়ে যাচ্ছি, বাট টু বি অনেস্ট বলতে গেলে কিন্তু আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আসলে সবাই কিন্তু রংপুর রাইডার্সের থেকে বাংলাদেশি বেশি বলতেছিল, তো ওই জিনিসটা কিন্তু আমরাও ফিল করতেছিলাম। আর ইভেনচুয়ালি যেটা বললাম যে প্রথম 2টা ম্যাচ আমাদের জন্য অনেক টাফ ছিল, তখন আমরাও নিজেরা এটা নিয়ে অনেক বেশি আপসেট ছিলাম। দেন যখন ফাইনাল চ্যাম্পিয়ন হলাম তখন পুরো সিনারিওটা অন্যরকম, এবং আমার কাছে মনে হয় যে তাদের যে ক্রাউড ছিল বাংলাদেশের প্রতি, ওই ফিলিংসটাও তারা করেছে, এবং আমার কাছে মনে হয় যে অনেক পুরো গ্যালারি ভর্তি ছিল, অ্যাট দ্য সেম টাইম সব ক্রাউড হচ্ছে মানে আমাদের জন্য চেয়ার করতেছিল। তো এটা আসলে একটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে আমাদের বিপিএল যেটা বলি, যেটা 17-18 সালের দিকে যে ক্রেজটা ছিল, যে ভাইবটা ছিল, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, আমাদের ক্রিকেটটা আরও অনেক উপরে থাকতো। ফ্র্যাঞ্চাইজি লিগ ইটস আ ডিফারেন্ট থিং সোহান ভাই। আমরা বিরাট কোহলিকে মনে হয় ওয়ার্ল্ড কাপ জেতার পরও এত ইমোশনাল হতে দেখি নাই। আইপিএল জেতার পর বিরাট কোহলি যেরকম ইমোশনাল হয়েছে, এর পেছনে একটা অনেক বড় কারণও আছে। একটা টুর্নামেন্ট হয়তো বা এত দীর্ঘ সময় নিয়ে কোনো টুর্নামেন্ট তো হয় না। রংপুর রাইডার্সকে এবার আমরা ইনিশিয়ালি দেখলাম সব ম্যাচ জিততেছে। আই ওয়াজ ইন দ্য কমেন্ট্রি, আপনি জানেন আপনার একটা শটে আমার কমেন্ট্রি খুব ভাইরালও হয়েছিল দর্শকদের মাঝে। সো কনসিস্টেন্সিটা ছিল, হঠাৎ করে সেই কনসিস্টেন্সিটা ডাউন, টানা 4টা ম্যাচ 3টা ম্যাচ রংপুর রাইডার্স হারলো। এইটা কি সামহাও আপনার কাছে মনে হয় যে লং টুর্নামেন্ট অনেক সময় মেন্টাল ফ্যাটিগও কাজ করে প্লেয়ারদের মধ্যে, ফিজিক্যাল ফ্যাটিক চলে আসে, সে কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায়? হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে মনে হয় সব কিছু একটার সাথে, স্কিল তো অবশ্যই রিলেট, বাট মেন্টালিও অনেক বেশি আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কাজ করে। যেই জায়গাটায় আমরা হয়তো মিস্টেক করছি, যে হয়তো আমরা কোয়ালিফাই হয়ে যাচ্ছি, বাট মোমেন্টাম যেটা ছিল, মোমেন্টামটা আমরা লস করছি খুব আর্লি। তো একবার যদি মোমেন্টামটা হারায় যায়, ওইটা ফিরে পাওয়াটা ডিফিকাল্ট। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে মেন্টালি আমাদের কাজ করার অনেক জায়গা ছিল। ইভেনচুয়ালি বাংলাদেশি প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে স্কিলের দিক থেকে যতটুকু আমরা না পিছিয়ে আছি, মেন্টালি দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। ওই জায়গাটা ইমপ্রুভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। আমি জানি না এই কোয়েশ্চেনটা আমার করা উচিত হবে কিনা, বাট অ্যাজ আ কমেন্টেটর আমি এই কোয়েশ্চেনটা আসলে করতে চাই, যেহেতু বিপিএলে আই ওয়াজ অলসো পার্ট অফ দ্য কমেন্ট্রি প্যানেল। কনসিস্টেন্টলি একটা বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, নট দ্যাট দিস পার্টিকুলার বিপিএল, আমি ওভারঅল সব কিছু মিলে যদি বলি যে কনসিস্টেন্টলি একটা প্লেয়ার আপনাকে সার্ভিস দিচ্ছে, টিমটার একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে, কম্বিনেশন ক্রিয়েট হয়েছে, অল অফ আ সাডেন আপনি যখন আবার আরেকটা প্লেয়ারকে নিয়ে আসছেন, তাকে রিপ্লেস করে, যে প্লেয়ারটা হয়তো বা প্লেইং দ্য ফার্স্ট গেম এবং দিস ইজ দ্য বিগ গেম, হয়তো বা সেমিফাইনাল বা ফাইনাল, এটা কি কম্বিনেশনটাকে ব্রেক করে বা এটা কি এক ধরনের ইম্প্যাক্ট ফেলে? আপনি বুঝতে পারছেন আমি ইফতেখারের প্রসঙ্গটা নিয়ে কথা বলছি আসলে। অবভিয়াসলি দেখেন, প্রতি বছর আমি যেটা বললাম, আমাদের সব কিছু এই যে প্লেয়ার পাওয়া নিয়ে কিন্তু আপনার এই জিনিসগুলো হয়। হয়তো আমরা যখন লাস্ট ইয়ার টিম করেছিলাম, তার আগের 2 বছর আমরা সেম জিনিস সাফার করছি। আমার কাছে আমি প্রেফার করি, আপনি যত বড় প্লেয়ার হন না কেন, তার থেকে আপনি একটা টিম যখন টিম হিসেবে খেলে, জিনিসটা অনেক বড় পাওয়া। আপনার তখন টিমে বড় 5টা-6টা নাম দরকার নাই, বাট আপনার পুরো 11টা প্লেয়ার বা 15টা প্লেয়ার যদি আপনার টিম হিসেবে খেলে, ওইটা অনেক বেশি শক্তিশালী হয়। যেটা এই বছরও টিম করার সময় আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমরা ওই জিনিসটা ফিল করতেছিলাম। বাট সাডেনলি বিদেশে যেটা বললাম, ফরেন প্লেয়ারদের যাওয়া আসা, এটা আসলে আমাদের হাতেও অনেক সময় থাকে না। তো এই জায়গাটা যখন আপনার এই ক্লবসটা হয়, তখন একটা টিম হিসেবে কিন্তু হঠাৎ করে আমরা যখন সেমিফাইনাল খেলতে নামলাম, 4টা বিদেশি প্লেয়ার, তো অবশ্যই টিমের উপরে ইফেক্ট পড়বে। আর অবভিয়াসলি ক্রিকেট টিম গেম, তো আপনার যদি ওই টিম কম্বিনেশনটা তৈরি না হয়, আমরা ধরেন 1 মাস ধরে একসাথে আসি, একসাথে খেলতেছে, টিম স্পিরিটটা ক্যারি করতেছি, হঠাৎ করে ওইখানে যখন ব্রেকডাউন হয়, জিনিসটা আসলে ওই মোমেন্টামটা পাওয়া বা ওই টিম হিসেবে খেলা, ওই ফিলিংসটা ক্যারি করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেখানে আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য সেম টাইম যদি বলি, বিপিএলে যে হারে টিমগুলো চেঞ্জ হয়, আমি আজকে এক টিমে খেলতেছি, আমার পরের বছর আপনি যেটা বললেন বিরাট কোহলির উদাহরণ, ও 18 বছর ধরে এক টিমে খেলতেছে, ওই ফিলিংসটা ক্যারি করতেছে। আমি যদি আজকে এক টিমে খেলি, কালকে আরেক টিমে খেলি, ওই ফিলিংসটা অবভিয়াসলি ক্যারি করবে না। টিম কম্বিনেশনের কথা বললেন বা ক্রিকেট একটা টিম গেম বললেন,
আপনি তো একজন ক্যাপ্টেন, সামনেও ক্যাপ্টেন্সি করবেন, আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশেরও ক্যাপ্টেন্সি আপনি করবেন। একটা টিমে 11 জন খেলছে, দে আর কলিগস, তারা কলিগ। এই কলিগদের আসলে ব্রাদার হওয়াটা কতটুকু জরুরি, এই কলিগদের ফ্রেন্ডশিপ থাকাটা কতটুকু জরুরি? এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার টিমে ধরুন 15 জন থাকবে, তো 15 জন হয়তো আপনার ডিফারেন্ট ক্যারেক্টারের, তো সবাই একসাথে হওয়া এবং হয়তো আপনার অনেক কিছু, আপনার আমার হয়তো অনেক কিছু ভালো লাগবে না, বাট জিনিসটা অ্যাকসেপ্ট করা, এই অ্যাকসেপ্ট করার কোয়ালিটি থাকা বা মানায় নেওয়া এবং টিমের ভালোর জন্য ওই জিনিসটা থেকে সরে আসা, যেটা আপনার পছন্দ হইতেছে আমি ওইটা প্রেফার করতেছি, আমার পছন্দের জায়গা থেকে সরে আসতেছি। এই কিছু কিছু ছোট ছোট জিনিস একটা টিম তৈরি করে আমার কাছে। মানে আই বিলিভ যে স্পেশালি আপনি যখন এরকম করবেন, আমরা এক টিমে আছি, যখন আমি দেখবো আপনার আমার প্রতি ওই ফিলিংসটা আছে মাঠের ভিতরে, হয়তো আজকে আমি ভালো খেলতেছি, আপনি খারাপ খেলতেছেন, বা আপনি খারাপ খেলতেছেন আমি ভালো খেলতেছি, তখন কিন্তু ওই জিনিসটা আমরা শেয়ার করতে পারবো। কারণ ক্রিকেট আপনি জানেন যে সবাই 11 জনই ভালো খেলবে না, ওই সাপোর্টটা কিন্তু অটোমেটিক্যালি আসবে যে আজকে হয়তো আমি করতেছি খারাপ বা আমি ভালো করতেছি, আপনি খারাপ করতেছেন, জিনিসটা হচ্ছে টিমের জন্য আপনি পুষাই দিবেন। তো এই জিনিসগুলো আসলে অটোমেটিক্যালি তখন কিন্তু টিমের ভিতরে বন্ডিংটা ক্রিয়েট হয়। আপনার কাছে কি মনে হয় যে আপনি আপনার পটেনশিয়াল জায়গা থেকে সবসময় আনইউজ ছিলেন? আমি এক্সাম্পলটা কেন দিব, আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লাস্ট 4 বছর যদি আমি চিন্তা করি, নাম্বার 4, নাম্বার 5-এ ইউ হ্যাভ বিন দ্য কনসিস্টেন্ট প্লেয়ার্স। আমি যেহেতু অ্যানালিস্ট, আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা সব আছে, আপনার মতো কনসিস্টেন্ট ওই পার্টিকুলার পজিশনে 4-5-এ আর কেউ নাই। বাট আপনি যখনই ন্যাশনাল টিমে খেলেছেন, আপনাকে 7-8-এর রোল প্লে করতে হয়েছে বা 6-7-এর রোল প্লে করতে হয়েছে, যেখানে আসলে আপনার ওই পটেনশিয়াল দেখানোর ওইটা একটা রিস্কি জোন। হয় আপনারা ছক্কা মারতে হবে, না হয় আপনি ডট বল খেলে ছক্কা মারতে গিয়ে মিস করতেছেন। সো এই জায়গাটাকে আপনার কাছে সবসময় মনে হয়েছে কিনা যে আপনি আপনার রাইট পজিশনটায়, রাইট ফরম্যাটটায় ইউ আর বিং আনইউজড? আমি যদি জানি না, যদি সোহান ভাই আমাকে বলে আমি অংশটা কেটে দিব, একটা ইনসিডেন্ট আমি একটু দর্শকদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে ধানমন্ডির যে মাঠ, সে ধানমন্ডির মাঠে আমি একবার লাল টি শার্ট পরে আসছিলাম, সোহান ভাই প্র্যাকটিস করছিল, আমাকে দেখে তখন সোহান ভাই বলছে এই লাল পইরা আমার সামনে আসবা না। এটার রিজনও তো অনেকটা ছিল যে আপনি প্রিমিয়ার লিগে পারফর্ম করছেন, বাট সামহাও আপনি টেস্ট টিমেই শুধুমাত্র চান্স পান, বাট ওয়ানডে ফরম্যাটটাতে আপনি সুযোগ পাচ্ছিলেন না। যদি সোহান ভাই বলে আমি কেটে দিব, বাট আমার কোয়েশ্চেনটা এই জায়গাটাতেই যে না, অবভিয়াসলি দেখেন এটা তো আসলে আমার উপরে অনেক সময় থাকে না, যারা আসলে এখানে রয়েছে তাদের আসলে ওই জিনিসটা তারা আমার থেকে ভালো বুঝবে, কোন প্লেয়ার কোথায় ফিট অন করবে, কোথায় কার রোলটা কি থাকবে। যেটা বললেন যে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করতে পারি যেখানেই খেলি না কেন পারফর্ম করা, ওই চেষ্টাটাই করবো। বাট কোথায় ভালো হচ্ছে কোথায় খারাপ হচ্ছে এটা আসলে তো যারা থাকবে তাদের ডিসিশন, যে আমি কোথায় ভালো করতেছি কোন জায়গাটা ফেল করতেছি, এটা খুঁজে বের করা। এ টিমের সিরিজগুলো, এটা অ্যাজ আ প্লেয়ার আপনি যেহেতু খেলছেন, এ টিমের ইম্পর্টেন্সটা এবং এ টিমের সিরিজগুলো, এগুলোর কনসিস্টেন্সিটা আসলে কতটুকু প্রয়োজন সেটা আপনাদের জায়গা থেকেও? কারণ সাপোজ আপনি একটা সিরিজে সেঞ্চুরি করলেন, এরপর যদি আপনার সামনে আর ম্যাচ না থাকে, তাহলে তো এটা দেখানোর সুযোগ নেই। বা নাইম শেখ একটা সিরিজে হয়তো বা এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতে পারে না, বাট হি হ্যাজ প্লেড হিজ পার্ট ইন দ্য ডোমেস্টিক ক্রিকেট, দেন কেম টু দ্য এ টিম। সো এই যে সেকেন্ড চান্স, থার্ড চান্স বা কনসিস্টেন্সিটা এ টিমের, এটাকে আর কতটুকু গুরুত্ববহ মনে করেন? এটা অবশ্যই দেখেন, আপনি যত খেলার ভিতরে থাকবেন, আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা এবং ওই প্র্যাকটিসটা এবং প্রতিনিয়ত, আমি যেটা বললাম যে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে, যত ম্যাচ খেলবেন তত ম্যাচ কনফিডেন্স, ম্যাচ প্র্যাকটিস এবং ম্যাচের ভিতরে থাকা। এবং যেটা বললাম, আমি হয়তো এই টিমের খেলার সময় বলেছি যে আমরা সবসময় অনেক দিন ধরে চিন্তা করি যে এই টিমের খেলা মানে আমরা শিখতেছি, বাট আমি প্রেফার করি যে ধরুন অনেক দিন ধরেই তো আমরা শিখতেছি, কীভাবে জিতটা এই শেখাটা ইম্পর্টেন্ট, যে এটাও শিখতে হবে যে আমরা টিম হিসেবে কীভাবে জিততেছি। আমরা এই টিমটা মনে করি যে হয়তো এই টিমে পারফর্ম করলে আমার জন্য ন্যাশনাল টিমটা অনেক ইজি হয়ে যাবে, তো ওইখানে আমি সেলফ ওরিয়েন্টেড হয়তো অনেক কিছু চিন্তা করি। বাট আমার কাছে মনে হয় যে এইবার যখন আমরা এই টিমে গেলাম, আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা আসলে যখনই যেখানেই খেলি, সেটা এই টিম হোক, সেটা ডোমেস্টিক হোক, আমাদের এই কালচারটা তৈরি করা দরকার যে আমরা টিমের জন্য খেলতেছি, টিম আমার কাছে কী চাচ্ছে। আমি যদি বলি যে হ্যাঁ, অনেক সময় জিনিসটা এরকম হয় যে আপনি যেটা বললেন যে উপরের দিকে ব্যাটিং করলে হয়তো একটা বড় রান করার স্কোপ থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম নিচে যারা ব্যাটিং করতেছে, 6-7 ব্যাটিং করতেছে, তাদের 20 রান অনেক সময় ঢাকা পড়ে যায়, বাট ওই 20টা রানও কিন্তু ইম্পর্টেন্ট। তো ওই প্লেয়ারের জন্য পার্টিকুলার আমাদের ওই কালচারটা তৈরি করা উচিত, যে আমরা অনেক সময় এই জিনিসটা মনে করি যে আজকে হয়তো ও 100 মারছে,
আমি নিচে থেকে 20 করছি, আমার ওই 20 করেই খুশি থাকা উচিত, কারণ আমি হচ্ছে আমার টিমরে ওইভাবে কন্ট্রিবিউট করে জিতাতে পারছি। এই কালচারটা হওয়া দরকার। ইভেনচুয়ালি আমার কালচারটা এরকম না হয় যে আমি আজকে 100 মারছি, আমার টিম হারছে, আই ডোন্ট কেয়ার, মানে ওকে, মানে আমি খুশি। জিনিসটা আমার এরকম হওয়া উচিত না, কালচারটা এরকম হওয়া উচিত যে আমি যদি 10 রান করি, আমি 20 রান করি, আমি একটা রান আউট করে আমি টিমকে উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছি, ওইটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আপনার কাছে কি মনে হয় যেহেতু আপনি একদম জাস্ট ন্যাশনাল টিমের এই জায়গাটাতেই আপনি আছেন, এটা মনে হয় কিনা আমাদের যে এইচপি এবং বাংলাদেশ টাইগার্স দুইটা প্রোগ্রাম যেটা আমরা আসলে স্বল্প সময়ের জন্য দেখি, 1 বা 2 মাসের দেখি, এইটার একটা কনসিস্টেন্সি বা পুরো বছরব্যাপী এটাকে অ্যাক্টিভ রাখাটা, সেটা ফর দ্য প্লেয়ার্স, কারণ ওই যে বেটার কোচিং ফ্যাসিলিটিসের কথা যেটা বলা হয় বা একদম রেগুলারিটি মেনটেন করার জায়গাটায়, এটা প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে কি আপনারা ফিল করেন? আমি তো বাইরে থেকে ডেফিনেটলি ফিল করি দেখে আমি কোয়েশ্চেনটা করলাম। আমরা পাওয়ার জেনারেশন, লিভিং এই শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। না অবভিয়াসলি দেখেন, যখন আপনার অফ সিজন থাকবে, আপনি যখন একটা ম্যাচ খেলতেছেন, সেই সময় কিন্তু আপনার টিউনিং করার খুব একটা সুযোগ থাকে না, কারণ আপনি তখন ম্যাচের ভিতরে আছেন। বাট আপনার যখন এই ক্যাম্পগুলো করবেন, এটা কিন্তু আপনি কি নিজেরা নিয়ে চিন্তা করার সময় পাচ্ছেন, নিজে কি ভুল করতেছেন ওই জায়গা থেকে ওই ইম্পর্টেন্সটা থাকবে যে কীভাবে রিকভার করা যায়, বা কোনো জায়গায় ভুল হচ্ছে ওইটা নিয়ে কাজ করার অপরচুনিটি থাকবে। তো অবভিয়াসলি এই ক্যাম্পগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। একটু মেন্টাল মেন্টরিংয়ের ব্যাপারটা জানতে চাই। আপনার একটা ফিঙ্গার ইনজুরি হলো, এরপর আপনি জিম্বাবুয়ে থেকে চলে আসছেন, ইউ আর দ্য ক্যাপ্টেন। একটা ক্রিকেটারের এই মেন্টরিংটা আসলে কতটুকু প্রয়োজন হয়? আমি রিসেন্ট একটা এক্সাম্পল কেন আমি দিচ্ছি, তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আফটার মোহামেডান ইনসিডেন্টস, তিনি ডিস্টার্ব কিনা, আউট অফ মাইন্ড কিনা। সবার কাছে একটা সহজ ইকুয়েশন থাকে যে ওরা বাদ দিয়ে দাও, বাট একটা প্লেয়ার তো নিশ্চয়ই কিছু একটা করে ওই পর্যায়ে এসেছে, তার পটেনশিয়ালিটি। সো ওই জায়গাটাতে হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস দ্য প্রবলেম? বা একটা প্লেয়ার ইনজুরি হলো, তারপর তার রিকভারির যে জায়গাটা, ওই জায়গাটাকে মেন্টাল মোটিভেশন বা মেন্টাল মেন্টরিংয়ের জায়গাটা আপনি অভাব অনুভব করেন কিনা? অবভিয়াসলি দেখেন, আমি যদি বলি, আমি যখন জিম্বাবুয়ে গেলাম, একটা স্বপ্ন নিয়ে গেছি, ক্যাপ্টেন হয়ে টিমের সাথে গেলাম। তো যখন ব্যাক করতেছি, আমার মনে আছে যে পুরো ফ্লাইটই আমি মানে খুবই আপসেট ছিলাম এবং চোখ দিয়ে পানি পড়তেছিল, যে ওই জিনিসটা ধরেন যে এক জায়গায় ইভেনচুয়ালি আমার ছোট্ট একটা ইনজুরির জন্য হয়তো খুবই আনলাকি ছিলাম, যখন আমি সেকেন্ড টাইম একই জায়গায় সার্জারি করা হয়েছে, প্রথম সার্জারিটা সাকসেসফুল না হওয়ার কারণে। তো যখন সিডনিতে ডক্টর দেখালাম, তো সে আমাকে বললো যে 99% মানুষের এত ছোট কারণে এই জিনিসটা হয় না, মানে আমার আঙ্গুলের ভিতরে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে সেকেন্ড টাইম আবার সার্জারি লাগছে। তো পার্টিকুলার প্রতিটা প্লেয়ারই আমার কাছে মনে হয় যে একটা টাফ পিরিয়ড থাকে, ওই জায়গা থেকে মেন্টালিটি মানে ওইভাবে মেন্টাল সাপোর্টেরও দরকার হয়। খারাপ সময় ভালো সময় হয়তো বাইরে যে কথাগুলো হয় বা পারিপার্শ্বিক আমাদের কালচারের কারণে যে জিনিসটা হয়, এটা আসলে অনেক সময় ইফেক্ট করে, এবং ওই জায়গা থেকে মেন্টালি নিজেকে গুছায় নিয়ে আসা এবং আবার নিজেকে মানে ওই জায়গাটায় নিয়ে যাওয়া দেখা, এটা আসলে আমার কাছে মনে হয় যে মেন্টাল অনেক প্রেশার থাকে, ওই চ্যালেঞ্জটা নেওয়াটাও অনেক ইম্পর্টেন্ট। সোহান ভাই, লর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে ধরেন লর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারপর অনেক ধরনের নেগেটিভ হ্যাশট্যাগস টুয়ার্ডস দ্য প্লেয়ার। আমি পার্সোনালি জানি যে আমাদের কালচারালি আমরা যেভাবে বড় হয়ে আসলে আমাদের প্রত্যেকের ইম্প্যাক্ট ফেলে সেই জায়গাটা। এইটা কি আপনার কাছে মনে হয় যে অ্যাজ আ প্লেয়ার, বা আপনারা যখন যেহেতু আপনারাই পারফর্ম করছেন সেই জায়গাটা, এই যে লর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারপর কেউ ডট বল খেললে তাকে একটা ভিন্ন নামে ডাকা, এগুলো প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট পড়া উচিত? না, উচিত না। মানে অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি, বাংলাদেশের দেখেন ক্রিকেটটা যেখানে গেছে, বাংলাদেশের ক্রাউডের জন্যই, কিন্তু তারা ক্রিকেটের প্রতি যে ইমোশন, এই ভালোবাসা থেকে হয়তো আমরা তাদের ওই ফিডব্যাকটা দিতে পারি নাই, কারণ আমি যেটা বললাম যে একটা টাফ টাইম আমরা পার করতেছি। বাংলাদেশ ক্রিকেট এখন যেখানে থাকার কথা, হয়তো ওই লেভেলটায় আমরা এখন রিচ করতে পারতেছি না। বাট হ্যাঁ, আমাদের কাছে মনে হয় যে কেউ যদি এটা ফলো করে, মানে স্পেশালি প্লেয়ার হিসেবে আমাদের এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরত থাকা উচিত, কারণ অনেক সময় হয়তো নর্মালি কেউ মজা করতেছে, বাট ওই জিনিসটা হয়তো কেউ দেখলে তার পার্সোনালি খারাপ লাগতেছে বা তার ফ্যামিলি খারাপ লাগতেছে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে ভালো খারাপ দুইটাই তো থাকে, আর বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে, এটার পিছনে কিন্তু আসলে আমাদের ক্রাউডদের অনেক বড় অবদান। একটা পার্টিকুলার ফরম্যাট নিয়ে এখন কথা হচ্ছে, এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন, যেহেতু একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অবসরে গেছেন ফ্রম ওয়ান ডে ফরম্যাট, মুশফিক ভাই এখনও টেস্ট ক্রিকেট খেলছেন, বাট ওয়ান ডে ফরম্যাট যেটা আমাদের সবচাইতে ভালো জায়গা, আমরা একটা এস্টাবলিশ জায়গা ছিল,
এবং আপনারও সবচেয়ে এস্টাবলিশ জায়গা, প্রিমিয়ার লিগে আপনি 4 বছর টানা পারফর্ম করে গেছেন। সো একটা কথা কিন্তু হচ্ছে যে মিডল অর্ডারের ওই ভ্যাকুয়ামটা কারা পূরণ করতে পারেন? নুরুল হাসান সোহানের নামটাই সবার আগে আসছে। সোহান কতটুকু প্রিপেয়ার্ড ইফ হি ইজ কল্ড আপ? না, অবভিয়াসলি দেখেন, যেটা বললাম টিমের জন্য কন্ট্রিবিউট করাটা, বাংলাদেশ ক্রিকেট যেটা বললাম যে এখন যেখানে আছে হয়তো এর থেকে আরও ভালো জায়গায় থাকতে পারতো, ওই জায়গাটায় আসলে রেসপন্সিবিলিটি আমাদের এখন। কারণ আমি যদি বলি, যেটা বললাম যে শিখতেছি করতে করতে আমরা কিন্তু অনেক বছর পার হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে এখন ডেলিভার দেওয়ার সময়। অবভিয়াসলি মানে আমাদের ক্রিকেটটা যেখানে আছে এখান থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। অ্যাজ আ প্লেয়ার এই টেকনিক্যাল জায়গাটা একটু জানতে চাই। সেটা হচ্ছে ফরম্যাট তো 3টা, টেস্ট, ওয়ানডে, টি20, 3টার 3 ধরনের গেম প্ল্যান থাকে, 3টার 3 ধরনের অ্যাপ্রোচ থাকে, 3টার 3 ধরনের প্রিপারেশন থাকে। এইটা কি নাওয়াডেজ অনেক হেক্টিক হয়ে যায় আসলে প্লেয়ারদের জন্য? এটা আমার কাছে মনে হয় যে চুজ করা উচিত, কারণ আপনার টেস্ট, ওডিআই, টি20 একসাথে কিন্তু যাচ্ছে। তো আপনার ওই মাইন্ড সেট আপ, আমরা হয়তো অনেক সময় এটা নিয়ে ডিসকাসও হয়েছে, হ্যাঁ আমি মাইন্ড সেট আপ চেঞ্জ করতেছি, বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আরেকটু যদি আমরা ক্যালকুলেটিভ হই অনেক বেশি ভালো হবে। কারণ আপনি হঠাৎ করে টেস্ট থেকে যখন আপনি টি20 খেলতে যাবেন, আপনার ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই প্র্যাকটিস বা ওই মাঝখানে কিন্তু আপনি খুব বেশি প্র্যাকটিস করার সময়ও পাচ্ছেন না। আপনার টেস্টের এক ধরনের মাইন্ডসেট থাকবে, বডি রিয়্যাক্ট একরকম থাকবে। টি20তে আপনি যখন যাবেন, রিয়াকশান অনেক ফাস্ট দরকার, মুভমেন্ট অনেক ফাস্ট দরকার। তো এই জায়গাটায় আরেকটু ক্যালকুলেটিভ হওয়া উচিত। আর প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল আমরা প্রিপারেশন নিয়ে কথা বলেছি এর আগে, বাট লাস্টলি আমি যেই বিষয়টা জানতে চাই, আমরা একদম শেষের দিকে চলে আসছি, একটু রংপুর রাইডার্স নিয়ে একটু কথা বলতে চাই। রংপুর রাইডার্স এমন একটা ফ্র্যাঞ্চাইজি, যেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিংটাও কিন্তু খুব ভালো, মার্কেটিং টিমটাও খুব ভালো, অ্যাটেনশনে থাকা যায়, অ্যাটেনশন পাওয়া যায়, এবং তাদের ব্র্যান্ডিং পলিসিটাও অনেক ভালো। ডেফিনেটলি আমরা বাইরে থেকে যারা দেখি, আমাদের কাছে বিষয়টা ওই রকমই হয় যে আচ্ছা এই প্লেয়ার রংপুর রাইডার্সে খেলছে। আপনার অবজারভেশন কী বলে, নতুন প্লেয়ার যারা আসে, একেবারে নতুন প্লেয়ার যারা আসে, তাদের মনের মধ্যে কি ওই রকম কাজ করা যে ওকে আমি রংপুর রাইডার্সে খেলছি, মানে ওই ব্র্যান্ডটাকে রংপুর রাইডার্স এস্টাবলিশ করতে পেরেছে? অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে এই ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। আমি বলবো যে রংপুর রাইডার্সের মতো হয়তো এখন ফরচুন বরিশালও কিছুটা আছে, আর ফরচুন বরিশাল এবং রংপুর কাছাকাছি। তো এরকম 6টা বা 7টা টিম যারা আছে, এই 7টা টিমই দরকার। কারণ আমার বাংলাদেশ ক্রিকেট আপনার উপরে নিয়ে যেতে গেলে আমার কিন্তু হয়তো একটা বড় সার্কেলের প্লেয়ার, এই এনভায়রনমেন্টটা তৈরি করা উচিত যে সবাই ওই জায়গাটা ওন করতেছে। তো ওই জায়গাটা যখন আপনার ওই টাইপের কম্পিটিশনটা থাকবে, কম্পিটিটিভ ম্যাচ হবে, তখন জিনিসটা কিন্তু আপনার ওই ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হবে যে আমি আসলে আজকে ঢাকায় খেলি, রংপুরে খেলি, খুলনায় খেলি, ফ্যাক্টটা সেম থাকতেছে। তো আমাদের ওই জিনিসগুলো আরও বেশি আপনার ক্যালকুলেটিভ হয়ে নেওয়া উচিত, যাতে ওই ব্র্যান্ড ভ্যালুটা, আমি যেটা বললাম যদি ভুল নয়, ওই সময় হয়তো অনেক আগের কথা, বাট আমার কাছে মনে হয় যে ঢাকা ছিল, কুমিল্লা ছিল, রংপুর ছিল, 2017-18 সালের কথা বলতেছি, এবি ডিভিলিয়ার্স, বড় বড় গেম, সব প্লেয়াররাই এসেছে। তখন কিন্তু ওই জিনিসটা আপনার শুধু রংপুর রাইডার্স বা ফরচুন বরিশালের মধ্যে সীমাবদ্ধ ছিল না, চিটাগাং ছিল, ঢাকা, খুলনা, কুমিল্লা, সবগুলো টিমে কিন্তু কম্পিটিটিভ ছিল, রাজশাহী ছিল, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, যে 6টা 7টা যেটাই টিম থাকবে, ওই টিমটা সবাই ওন করে এবং প্রতিটা প্লেয়ার যাতে প্রতিটা টিম ওন করতে পারে। তাত্ত্বিকভাবে আমরা একটা কথা বলি যে ফ্র্যাঞ্চাইজি লিগে অনেক বড় বড় প্লেয়াররা আসে, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলে লোকাল প্লেয়াররা অনেক কিছু শিখতে পারে। এটা কাগজে কলমের কথা, পত্রিকার পাতার কথা। আমি একটু প্র্যাকটিক্যালি আসলে জানতে চাই, কয়েকটা ইনসিডেন্ট কি বলতে পারবেন, বা একটা ইনসিডেন্ট কি বলতে পারবেন যে ঠিক আছে এই প্লেয়ারটা এসেছে, তার কাছ থেকে নুরুল হাসান সোহান এইভাবে প্রভাবিত হয়েছে রিগার্ডিং লাইফস্টাইল, ডিসিপ্লিন, ওয়ার্ক ইথিক্স, এরকম কোনো কিছু কি মনে পড়ে? না, এগুলো দেখেন কথা হয় অনেক। যেমন একটা জিনিস, মানে আমার কাছে মনে হয় যে ফিল হয়েছে যে লাস্ট ইয়ার যখন খুশদিলের সাথে একসাথে খেলছি, তো ওর ভিতরে কনফিডেন্টটা ছিল যে আমি করতেছি, বা আমি হয়তো টিম জিতাতে পারবো। স্পেশালি আমি যদি বলি বরিশালের সাথে একটা ম্যাচ, তো আমি যেটা হচ্ছে 26 রান দরকার ছিল লাস্ট ওভারে, তো ও যখন আউট হয়ে গেল, ও যাওয়ার সময় মানে বলতেছে হচ্ছে আমি বিশ্বাস করি তুমি ম্যাচ জিতাতে পারবা। তো যখন আবার রাব্বি ভাই আসলো, তখন রাব্বি ভাই কথা বলতেছিল, মানে আসার পরই যে এই জিনিসটা এরকম হতে পারে, মানে এরকম হতে পারে, বিশ্বাস করি তুমি চেষ্টা করো। তো তখন কিন্তু আমি জিনিসটা আসলে চিন্তা করা শুরু করছি যে হ্যাঁ আসলেই তো হতে পারে, বা বিশ্বাস করতেছি। তো
তো এই জিনিসটা কিন্তু বিশ্বাস করাটা ইম্পর্টেন্ট যে এরকম আপনার অনেক সময় অনেক ধরনের পার্টিকুলার সিচুয়েশন থাকবে, সেটা ড্রেসিং রুমে হোক, সেটা হচ্ছে আপনার ড্রেসিং রুমের বাইরে হোক, সব কিছু যে আসলে মানে আমার মতো করে হবে বা আমি নিব এরকম না, হয়তো দুই একটা জিনিস অনেক কিছু দেখা গেল আমাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। ইভেনচুয়ালি যখন বাইরের দেশের প্লেয়াররা আসে তাদের ওই কালচার বা তাদের সাথে কথা বলে জিনিসটা কিন্তু অনেকটা যেমনটা আমরা বাংলাদেশি প্লেয়াররা যতটা প্রেশার নিয়ে খেলি, বিদেশি যারা রয়েছে এটা কিন্তু খেলাটা এনজয় করে। তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশিরা ওই জিনিসটা এনজয় করা উচিত, যে আমরা যখন মাঠে খেলতেছি ওই প্রেশারটা না নিয়ে আমি আসলে আমার দেশের জন্য বা আমার টিমের জন্য ভালো কিছু করতে যাচ্ছি বা করতে চাই, ওই জিনিসটা এনজয় করাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্টে লেখা দেখলাম, সেটা হচ্ছে শেখ মেহেদী যখন বোলিং করে উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহানকে দরকার। সোহান গাইড করতে পারে ফলে, এটা অডিয়েন্সের অবজারভেশন সোহান ভাই, এটা আমার অবজারভেশন বা আমি বলছি এটা একজন অডিয়েন্স এই কথাটা লিখেছে যে নুরুল হাসান সোহান যখন উইকেট কিপিংয়ে থাকে ডেফিনেটলি আমরা স্টাম্প মাইক্রোফোন থেকে তো টেলিভিশনে যখন খেলা দেখায় তখন আমরা অনেক কিছু শুনতে পাই, আপনি গাইড করছেন এইভাবে। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে হোয়াট মেক্স আ ক্যাপ্টেন স্পেশাল, যে ঠিক আছে এই পার্টিকুলার প্লেয়ার মানে অডিয়েন্সের মধ্যেই এই কনফিডেন্সটা আছে এই প্লেয়ারটা যদি উইকেট কিপার সোহান থাকে এই প্লেয়ারটার বোলিং ভালো হবে। না, আমার কাছে দেখেন মনে হয় যে যখন ক্যাপ্টেন্সি করি আমার টিমে 15টা প্লেয়ার 15টা স্টেপ থাকে, তো আপনার সবাইকে ওইভাবে মানে মেনটেন করাটা একটা ক্যাপ্টেনের, ম্যানেজ করাটা একটা ক্যাপ্টেনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে মেহেদির সাথে একসাথে অনেক দিন ধরে খেলতেছি, আমি আসলে পিছিয়ে থাকলে বুঝতে পারি যে ও কী করতে চাচ্ছে, কোন সময় কোন জিনিসটা ট্রাই করতে চাচ্ছে। তো আমার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা ভালো ফিডব্যাক আসবে না, আমি আগের থেকে ওই জিনিসটাও করার আগে, আমি জানি না হয়তো করতে পারে বা চলতেছে মাথায়, আমি বলাতে হয়তো ওই জিনিসটা চিন্তা করতেছে। তো আমার কাছে এই জিনিসটা ধরেন যে একসাথে 2-3 বছর যেহেতু বিপিএলে খেলতেছি, ওই জিনিসটা অনেক কিছু আমি বুঝতে পারি যে ওর জিনিসটা ও এটা করতে চাচ্ছে বা এখন এটা করবে, কারণ ওর স্কিল নিয়ে আমার কাছে আমি অনেক বেশি বিলিভ করি যে টি-20-র জন্য ও অনেক ভালো প্রসপেক্ট বাংলাদেশের। তো ওই জায়গা থেকে আসলে আমার যতটুকু ফিডব্যাক আসে, আমি যদি বললাম যে ক্যাপ্টেন হলে 15 জন প্লেয়ারকে আসলে ডিফারেন্ট ওয়েতে একভাবে ট্রিট করা যাবে না, ম্যান ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। ম্যান ম্যানেজমেন্টটা বলবো, সামনে গ্লোবাল টি-20 লিগ আছে, মানে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ আছে, আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে বৈশ্বিক আসরে বাংলাদেশের কোনো একটা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, প্রেশার কাজ করছে? প্রেশার না, আমি যদি জাস্ট একটা ইনসিডেন্ট বলি যে ফার্স্ট ম্যাচ আমরা গ্লোবালে হারার পর সেকেন্ড ডেতে হচ্ছে আপনার মানে খুব ক্লোজ ম্যাচ হারছি আমরা দুইটাই। হ্যাঁ, তো হারার পর আমি এতটা আপসেট ছিলাম যে আসলে পরের দিন সকালে একটা ওদের আসলে সোশ্যালি অনেক আপনার হচ্ছে প্রোগ্রাম থাকে, তো হেলিকপ্টারে করে একটা জায়গায় নিয়ে যাওয়া, অ্যামাজন বা কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি প্রথমে না বলছি যে আসলে ওই সময় আরও 5টা টিমের 5টা-7টা প্লেয়ার ক্যাপ্টেন যাবে, তো আসলে আমি ফিল করব না যে হচ্ছে মানে খুব কমফোর্টেবল যে মানে আমার সাই লাগতেছে যে আমরা যে ম্যাচ হারছি তো পরে যাওয়া। তো আমার মনে আছে যে অনেক সুন্দর জায়গায় গেছি, আমি মনে হয় হয়তো 4টা বা 5টা কোনো কথা বলছি, পুরো দিনই আমি মানে ওই জিনিসটা নিতেছিলাম যে আসলে এরকম একটা জায়গায় আসলাম, এত বড় একটা অপরচুনিটি, এরকম একটা ম্যাচ হারলাম। আমরা যখন মানে ফিল করতেছিলাম যে ওই ম্যাচটা যদি জিততাম তাহলে হয়তো ওই যে 5টা টিম আরও রয়েছে তারা আমাদের ওইভাবে আসলে ফিল করবে বা ওইভাবে দেখবে যে বাংলাদেশ থেকে একটা টিম এসে তারা আমাদের হারায় দিচ্ছে বা এত দূরে এসে এরকম পারফরমেন্স করা, আপনি যেটা বললেন বৈশ্বিক টুর্নামেন্ট, তো ওই জিনিসটা ফিল করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। অ্যাট দ্য সেম টাইম এখন আমার কাছে মনে হয় যে ওইখানেও লাস্ট ইয়ার যখন প্রেসিডেন্টের কাছে চ্যাম্পিয়ন ট্রফি নিতে যাচ্ছিলাম তখন সে বাংলাদেশ নিয়ে বলতেছিল যে আসলে আমি চিন্তা করি না যে এখানে এসে বাংলাদেশের মতো দল চ্যাম্পিয়ন হবে, তো আমরা আশা করি সামনের বছর তোমরা আবার আসবে এরকম। তো অবভিয়াসলি দেখেন এরকম যখন এখন যাচ্ছি একটা টুর্নামেন্টে, অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ওই ডিফেন্ডিং চ্যাম্পিয়নটা আমরা যাতে আবার মানে ওই চ্যাম্পিয়নশিপটাই যাতে ব্যাক করতে পারি। অ্যাট দ্য সেম টাইম একটা টাফ টাইম যাচ্ছে ওভারঅল সব কিছু মিলে, শ্রীলঙ্কা সিরিজ আছে, প্লেয়ারদের এনওসি নিয়ে, ইভেন ফরেন কালেকশন নিয়ে, তো টিম ম্যানেজমেন্টও চাচ্ছে যে বেস্ট পসিবল টিমটা যাতে দাঁড় করাতে পারে। লাস্ট কোয়েশ্চেন, আমি অনেক ক্রিকেটারদের কাছ থেকে অনেক ক্রিকেটারদের পডকাস্ট দেখেছি, ইন্টারভিউ দেখেছি, অনেক ক্রিকেটাররা একটা লক্ষ্য নির্ধারণ করে যে আমি চাই ক্যারিয়ারের শেষে আমার নামের পাশে 10,000 রান থাকুক, আমার নামের পাশে 500 উইকেট থাকুক, এরকম একটা লক্ষ্য অনেক ক্রিকেটারেরই থাকে, স্ট্যাটিস্টিক্যাল লক্ষ্যের জায়গা থাকে।
নুরুল হাসান সোহান কোনো লক্ষ্য ঠিক করেছে নিজের জন্য? আমার পার্সোনাল কোনো লক্ষ্য নাই, আমি এটা একেবারে দ্বিমত। আমি পার্সোনাল কোনো লক্ষ্য চাই না। আমি চাই যদি অবভিয়াসলি আমি সুযোগ পাই, আমি টিম বাংলাদেশকে একটা জায়গায় দেখতে চাই। এটা হয়তো আমি টিমের পার্ট হতে পারলে আই উইল বি লাকি। আমি যদি নাও থাকি, আমার কাছে মনে হয় যে টিম বাংলাদেশটা উপরে যাক, এটাই আমার লক্ষ্য। আমার আসলে পার্সোনালি লক্ষ্য নিয়ে আমি কোনো সময় আগাতে চাই না। আর তাইলে আমি আর একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম লাস্ট কোয়েশ্চেন হিসেবে, কিন্তু সেটা করবো কিনা আমি জানি না। নুরুল হাসান সোহান কি মনে করে তার জন্য প্রেফারেবল ব্যাটিং পজিশন কোনটা? এটা আসলে ডিপেন্ড করে টিমের সিচুয়েশন অনুযায়ী, বাট টু বি অনেস্ট যদি বলি 4-5-এ ব্যাটিং করলে একটা সময় পাওয়া যায়, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় টিমের জন্য যে কোনো জায়গায় পজিশনে লাস্টের কথাটা আপনি বলবেন সেটা আমি জানি যে লাস্টের কথাটা বলবেন, বিকজ হি ইজ আ টিম প্লেয়ার। বাট ওই যে স্ট্যাটিস্টিক্যালি যেটা হয় যে আমাদের লিস্টে ক্রিকেটে 4-5 নাম্বার পজিশনের সবচেয়ে কনসিস্টেন্ট প্লেয়ারটা গত 4 বছরে সেটা আপনি, এবং সেই অ্যাভারেজের কাছে আসলে ওই পার্টিকুলার পজিশনে কেউ নাই। আমি একদম স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাটা সেটা এই মুহূর্তে আমাদের গ্রাফিক্স আকারে আসলে দেখানো হচ্ছে, দর্শকরা সেটা দেখতে পাচ্ছেন। সোহান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আমরা এটার শ্যুটটা করলাম ঈদের আগেই, এবং সোহান ভাইয়ের ঈদের প্রিপারেশন সেই জায়গা থেকে উনি আমাদেরকে সেই সময়টা দিয়েছেন। লাস্টলি যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকে। না, অবভিয়াসলি দেখেন বাংলাদেশের ক্রিকেটের এখানে আসার পিছনে বাংলাদেশের দর্শকদের অনেক বেশি অবদান। অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটের প্রতি তাদের ইমোশন এবং যেই ফিডব্যাকটা আমাদের দেওয়া উচিত আমরা হয়তো ওই জায়গা থেকে দিতে পারতেছি না, বাট টু বি অনেস্ট সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে, আমরা চাই যাতে বাংলাদেশ ক্রিকেটটা আরও উপরে যেতে পারে এবং দর্শকদের যে চাওয়া পাওয়া এটা যাতে আসলে টিম বাংলাদেশ পূরণ করতে পারে। সবাই ভালো মতো ঈদ পালন করবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। সোহান ভাই যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট টাফ টাইম পার করছে, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেটে একটা ট্রানজিশনাল ফেজ চলছে। এই ট্রানজিশনাল ফেজ থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া বলবো না, বাংলাদেশ ক্রিকেটের সার্ভাইভিংয়ের যে জায়গাটা সেটা করতে হবে এই জেনারেশনটাকে, এবং সেই জেনারেশনের ম্যাচিউর ক্রিকেটার যারা আছেন আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান তাদের মধ্যে অন্যতম, এবং ডেফিনেটলি তার ক্রিকেটিং থট, ক্রিকেটিং মাইন্ড এবং সেই সঙ্গে লিডারশিপ যে কোয়ালিটি সেই জায়গাটার প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। দর্শক যেমনটা সোহান বলছিলেন, প্রত্যেকে ভালো মতো ঈদ পালন করবেন, পরিবারকে নিয়ে ভালো কাটবে আপনাদের ঈদ, এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন। ঈদ মোবারক।